বললাম যে আমাদের সার্বিক ভালো থাকার সমস্ত দিক কিন্তু তিনি নির্দেশন করছে, আলোচনা করছেন প্রতিদিন প্রত্যহ। তাহলে এই গানের সঙ্গে এত সামঞ্জস্য যে আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগাড়ে চেয়েছ। তাহলে আমাদের ভালো থাকার প্রশস্ত যে পথগুলি আমরা প্রত্যেকে জানি, বাস্তব কর্মের মধ্য দিয়ে জীবনের যে ব্যক্তিকরণ, সেই ব্যক্তিকরণ যদি বর্ধিত করতে হয় তাহলে বাস্তব কর্মের মধ্য দিয়ে আছে। এই অনেকেই আমরা আছি যে আমরা দুবেলা প্রার্থনা করি না, অনেকেই আছি কিন্তু যদি সকালে করি সন্ধ্যায় করি না, সন্ধ্যায় করলে সকালে করি না। অগোছালো জীবন, জীবনটা যদি ছকে যদি না থাকে তাহলে কিন্তু জীবনের যে ছন্দ পতন হয়, একটা গান যেমন গান গাওয়ার সঙ্গে সঙ্গে তালের যদি মিল না থাকে, সুরের যদি মেলবন্ধন না থাকে, সেই গানটা যেমন মানে পরিমার্জিত একটা গান হতে পারে না বা সুন্দর ডেলিভারি হতে পারে না, ঠিক তেমনি কিন্তু জীবনের অধ্যায়গুলি, জীবনের সমস্ত অধ্যায়গুলো সুচারুভাবে পরিবেষ্টিত করতে গেলে আমার কিন্তু এই ঠাকুরের যে বিধান যথাসময় আমাকে কিন্তু ঠিক টাইমে করতে হবে, না হলে কি হবে আমার জীবনের যে মূল্যবোধ আমি বুঝতে পারবো না। তাই আসুন প্রত্যেকে পরমপিতার পঞ্চনীতির মধ্য দিয়ে জীবনের সার্বিক মূল্যবোধ বোঝার প্রচেষ্টা আমাদের মধ্যে উত্তরোত্তর বর্ধিত হোক। আচার্য পরম্পরার মধ্য দিয়ে সমস্ত কিন্তু আমরা কিন্তু বুঝে উঠতে পারছি যে আমাদের জীবন কোন দিকে গেলে আমাদের জীবন সুন্দর হবে। আসুন প্রত্যেকে আমাদের মূল বক্তা এসে গেছেন, প্রত্যেকে তার নীতি পালন করে এবং নিজের জীবনকে যে কথা আগেই বললাম যে বোঝার যে প্রচেষ্টা সেটা সূক্ষ্মভাবে বুঝে নিজের জীবনকে অন্ততপক্ষে সুন্দর এবং নিজের সংসারটাকে আপাতত সুন্দর করি, তারপরে সমাজ রাষ্ট্র পরের ব্যাপার, আগে নিজে ঠিক হই। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাহলে আগে নিজের বাড়িটাকে সুন্দর করব আমরা প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অনেক অনেক জয় গুরু জানাই আপনাকে এবং ধন্যবাদ জানাই আর ছোট করব না। দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা। জয় গুরু। জয় এখন গুরুদেব। আমরা জয় গুরু দাদা। এখন আমরা ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। কত কথা মনে পড়ে, সাক্ষাৎ দর্শনের ঘটনা, আজ 15তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী, ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে BA BSc MA LLB, 95 বছর অতিক্রান্ত, শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব দাদা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে আমরা দাদার থেকে ঠাকুরের কথা শুনবো, সেসব সাক্ষাৎ দর্শনের ঘটনা। জয় গুরু দাদা। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে দাদা, সুন্দর। হ্যাঁ শোনা যাচ্ছে। আরম্ভ করব? হ্যাঁ শুরু করুন দাদা। আপনি 7:40 পর্যন্ত বলবেন, 35 7:30 পর্যন্ত বলবেন। জয় গুরু দাদা। আজকে আপনাদের 1000 দিন পার হয়ে গেছে, বোধহয় 1006 কি 7 হবে আজকে, আমি ঠিক দেখিনি। আমি আপনাদের সামনে যার কথা বলতে যাচ্ছি আমি নিজেই অত্যন্ত অভিভূত হয়ে যাচ্ছি। একটা গান আছে, তুমি অনন্ত, তুমি অসীম, বুঝলেন? একটা গান আছে, তুমি অনন্ত, তুমি অসীম, কাহি ধরিবারে লাগি শকতি, ধরিবারে লাগি তুমকো, ধরিবারে লাগি শকতি কাহি মম।
তুমি অনন্ত, তুমি অসীম, তুমক ধরিবারে শকতি কাহি মম। ঠাকুর এত অনন্ত, এত অসীম, এত রহস্যময় যে আমি আমার বিবেক দিয়ে বুঝে উঠতে পারি না। ঠাকুরকে দেখতে ভাল লাগে, তার কথা শুনতে ভাল লাগে, চোখে চোখ রাখলে একটা শক্তি অনুভব করা যায়। আমি নিজের জীবনে দেখেছি বহুবার তার দিকে তাকিয়ে তাকিয়ে। আজকে এমন দু একটা অভিনব কথা বলার ইচ্ছা আমার আপনাদের কাছে, যেটা আমাদের কাছে একটা নতুন জিনিস বলে মনে হবে। আমার এক বন্ধু, তার নাম হচ্ছে সঞ্জীব কুমার ঘোষ। সেই বন্ধুটি ঠাকুরের জিজ্ঞাসা করলেন, ঠাকুর সৃষ্টির রহস্য কোথায়? কে এই সবকিছু সৃষ্টি করলেন? আমি বইতে পড়েছি, বেদের মধ্যে আছে, আমাদের পরম শাস্ত্র বেদের মধ্যে আছে যে উইল পাওয়ার, ইচ্ছা শক্তির সৃষ্টির জনক। আমার বন্ধুটি, তার নাম হচ্ছে সঞ্জীব কুমার ঘোষ। সে ঠাকুরকে জিজ্ঞাসা করলো, ঠাকুর সৃষ্টির মূল রহস্য হচ্ছে ইচ্ছা শক্তি। তার নাম হচ্ছে সঞ্জীব কুমার ঘোষ। তিনি ঠাকুর একজন ভক্ত, AA এবং সংস্কৃতে আচার্য উপাধি প্রাপ্ত। তিনি একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে ভারতের ইতিহাসের পট পরিবর্তনের নায়কগণ। খুব মোটা, 500 পৃষ্ঠার বই। তাতে শিষ্যেন্দুদার বক্তব্য আছে, শিষ্যেন্দু মুখার্জিদার, এবং সেই সঞ্জীব কুমার ঘোষ চৌধুরীদা ঠাকুরের কাছে 24শে এপ্রিল 1962 সালে এসে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনি বলছেন সৃষ্টির মূল রহস্য হচ্ছে উইল ফোর্স। শেষে ঠাকুর বললেন, উইল পাওয়ারই গতি, ইচ্ছা শক্তি পরম পুরুষ থেকে উদ্ঘাটিত হয়, সবই তো ইচ্ছা শক্তি। তুমি যে BSc পড়ে আবার BA পরীক্ষা দিচ্ছ, সেটাও তো ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তির বলে ব্রেইন ফাংশন গুলো অ্যাডজাস্টেড হয়ে তদনুপাতিক করে তুলে, তাই সৃষ্টির মূলে ইচ্ছা শক্তি। সৃষ্টির মূলে হচ্ছে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তিটা প্র্যাকটিক্যালি, ইচ্ছা শক্তিটা কি আপনার, আরো বলছি আপনাদের, এক্সপেন সাহেব বলে এক দাদা এসেছিলেন। এক্সপেন সাহেব ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, 12ই সেপ্টেম্বর 1961 সালে এক্সপেন সাহেব ঠাকুরকে কথা প্রসঙ্গে বললেন, আইনস্টাইন শুধু ভাবতে ভাবতেই থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিক তত্ত্ব তার কাছে প্রতিভাত হয়ে উঠেছিল। এক্সপেন সাহেব ঠাকুরকে বললেন, আইনস্টাইন ভাবতে ভাবতেই তার কাছে
আপেক্ষিক তত্ত্ব অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি, যেটা আমরা পড়েছি E ইকুয়াল টু mc স্কয়ার। ই হচ্ছে এনার্জি, এম হচ্ছে মাস, সি হচ্ছে ভেলোসিটি অফ দ্য লাইট। এই E ইকুয়াল টু mc স্কয়ার, এই যে আপেক্ষিক তত্ত্বটা থিওরি অফ রিলেটিভিটি, এক্সপেন সাহেব বললেন ঠাকুর কাছে যে ভাবতে ভাবতে আইনস্টাইন বের করে ফেললেন। তার উত্তরে ঠাকুর বললেন আইনস্টাইন তার থিওরি সৃষ্টি করেছিলেন, বাস্তব গণিতের উপরে দাঁড়িয়ে অঙ্কের সাহায্যে তিনি সৃষ্টি করেছিলেন, তবেই থিওরি হলো। ঠাকুর আরো বললেন অ্যাটম বোমার প্রাণ প্রতিষ্ঠা করলেন তো আইনস্টাইন। আইনস্টাইন নিজেই অ্যাটম বোমার প্রাণ প্রতিষ্ঠা করলেন। আরো বললেন তিনি বোধ প্রতিষ্ঠা করলেন অ্যাটম বোমার। আমার মনে হয় ঠাকুর বলছেন এনভায়রনমেন্ট থেকে পায় ইম্পালস, এই ইম্পালসেই তাকে চিন্তা করায়। মানুষ এনভায়রনমেন্ট থেকে ইম্পালস পায়, ইম্পালসটা এই প্রেরণাটা তাকে চিন্তা করায়, তাকে ভাবায়, আর ওই ভাবাটাই তখন অ্যাডজাস্টেড হয় তত্ত্বতে। ভাবতে ভাবতে তত্ত্ব আসে, থিওরি আসে, ঠাকুর বললেন। আর থিওরি থেকে আসে আবার প্ল্যান, ফন্দি আসে কিভাবে কি করব না করব। তারপর আর ওই প্ল্যান থেকেই আসে ওয়ার্ক। ওই প্ল্যান মানে ফন্দি, ফন্দি থেকে আসে ওয়ার্ক করার একটা প্রবণতা, কাজ করার প্রবণতা, এবং তখন রিয়েলিটির মধ্যে এবং তাকে কাজে রূপদান করে। ওই প্ল্যান আসলে সেটা কাজে রূপদান করে। যেমন ঠাকুর উদাহরণ দিয়ে বললেন আমি ভাত রান্না করব, কি কি লাগবে ইত্যাদি, খড়ি লাগে, কাঠ লাগে, জল লাগে, সব জোগাড় করে জল টল দিয়ে ভাত রাঁধি। এটা তখন রিয়েলিটিতে দাঁড়ায়। তাই আমি বলি থিঙ্ক না হলে থিওরি আসে না। আর থিওরির মধ্যে থট, কন্টেম্পলেশন ইত্যাদি আছে, এবং ওই উদ্ভাবিত বস্তু আছে। এগুলি সহযোগে প্রথমে ব্রেইনে রিয়েলাইজেশন আসে, আর তারপর হাতে কলমে করে তা বাস্তবে রূপায়িত হয়। কেমন করে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি বের করেছিল, ঠাকুরের সেই জিনিসটা একটা ছড়ার মাধ্যমে বলছেন। অপূর্ব অপূর্ব, আপনাদের বলছি। ঠাকুর বলছেন দেখে শুনে চিনতে আসে, চিন্তায় আসে ভাব আবেগ, চিন্তা থেকে ভাবের আবেগ আসে। ঠাকুর বলছেন ছড়াতে। তারপর বলছেন ভাব আবেগে আসেই কৃতি। ভাব যখন আসে তখন কৃতি, কার্যক্ষমতা আসে। কৃতিচর্যায় বোধ বিবেক কাজ করতে করতে মানুষের তখন বোধ আসে। বোধ বিবেক আসে, বোধ বিবেক আসেই তা জ্ঞান, বোধ বিবেক থেকে জ্ঞান আসে। জ্ঞানে হচ্ছে বস্তু স্বরূপ, স্বরূপ জ্ঞানের বিহিত চর্যায় প্রজ্ঞায় ফুটে বিহিত রূপ। বাণীটা খুবই শক্ত, কিন্তু ঠাকুর বললেন কেমন করে আসে। আমি ঠাকুরকে প্রশ্ন করেছিলাম, ঠাকুর আইনস্টাইনের তো কোনো গুরু নাই, তিনি একজন বৈজ্ঞানিক, তিনি কেমন করে এটা বের করলেন? তখন ঠাকুর একটা কথা বলছিলেন, আমার মনে আছে। ঠাকুর বলছিলেন তার যদি গুরু নাও থাকে, কিন্তু তিনি বিজ্ঞানের উপরে
এমন একটা নিষ্ঠা ছিল, এত নিষ্ঠা তার প্রবল ছিল যে তিনি সেই এককেন্দ্রিকতার ফলে রিলেটিভিটি থিওরি বের করলেন। ঠাকুর আটটু বললেন, যদি কোনো সদ্গুরু থাকতো তবে হয়তো আরো অন্যান্য জিনিস ভালোভাবে বের করতে পারতেন। একথা ঠাকুরের কথা, আমার কথা নয়, ঠাকুরের বইতে এটা আছে। এইভাবে ঠাকুর আরো বললেন, এই যে মানুষের মাথার মধ্যে বোধের মধ্যে সবকিছু আছে, বোধের মধ্যে সবকিছু আছে, আর্টারি এবং নার্ভ দুটো জিনিস আছে। নার্ভটা ইম্পালস যোগান দেয় আর আর্টারিতে মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। এনিহাউ তারপর ঠাকুর জিজ্ঞাসা জানতে চাইলেন অ্যাটম বোমা কে তৈরি করেছিল। তো অটোম্যান এবং আদিত্যরা বললেন অ্যাটম বোমা তৈরি করেছিলেন, অ্যাটম বোমার প্র্যাকটিক্যালি তৈরি করেছিলেন, মূর্ত করেছিলেন অটোম্যান এবং হাস বলে একজন, ভুলেও যে আজকাল নামগুলো যাক গিয়ে, তিনি সেই অ্যাটম বোমার ইয়া করেছিলেন। বইতে আছে, কোথায় কোন পৃষ্ঠা মনে নাই, ভাবছিলাম বলবো বলে, রাত্রি 1:30টার সময় উঠে দেখেছিলাম ওই নাম দুটো, অটোম্যান এবং হাস বলে একজন। কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করলেন আইনস্টাইন। এইভাবে দেখা যায় ঠাকুর কাছে আমি একদিন বসেছিলাম, একটা বাণী দিয়েছিলেন ঠাকুর, অস্খলিত নিষ্ঠা নিপুণ ইষ্টে অনুরাগ, ক্রমেই বাড়ায় হৃদয় বল, ক্রমেই বাড়ায় ভাগ। অস্খলিত নিষ্ঠা নিপুণ ইষ্টে অনুরাগ, ক্রমেই বাড়ায় হৃদয় বল, ক্রমেই বাড়ায় ভাগ। আইনস্টাইনের এটা ছিল, তবে তার যদি ইষ্ট থাকতো তিনি আরো অনেক কিছু সুন্দরভাবে করতে পারতেন, আরো বেশি অ্যাডজাস্টেড হইতে ডেভেলপ আরো করতে পারতেন। তার এখানে ইষ্টটা ঠাকুর বলতে চাচ্ছেন ওই বিজ্ঞান মনস্ক ব্যক্তি, ওই বিজ্ঞানই তার ইষ্ট ওই জায়গায়। যদিও তার চিন্তা ধ্যান মন সমস্ত সবকিছুই ছিল বিজ্ঞানুরাগী, বিজ্ঞান সম্বন্ধে, সেটাকেই তার কাছে মহৎ বড় হয়েছিল এবং সেটাই তার কাছে এইভাবে উদ্ভাসিত হয়ে উঠেছিল। আর একটি কথা আপনাদের বলি, আমি আর একটি কথা হচ্ছে, আমি বইতে পড়েছিলাম, বিজ্ঞানের বইতে পড়েছিলাম যে সূর্যের কাছ দিয়ে একটা বিরাট তারকা আসছিল, তারকা এসে সেই তারকার আকর্ষণে সূর্যের একটি অংশ বেরিয়ে যায়, সেই অংশটাই নাকি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। এটা আমি বিজ্ঞানে পড়েছিলাম ছোটবেলায়। একটা বিরাট তারকা আসছিল, সূর্যের পাশ দিয়ে যাচ্ছিল, সূর্যের কিছু অংশ ওই আকর্ষণে ছিটকে গেল এবং যে ছিটকে গেলে যে জিনিসটা হলো সেটাই হলো পৃথিবী। আশ্চর্য কথা দাদা, আপনাদের কি বললো, ঠাকুর বললেন কি জানেন? ঠাকুর বললেন আমার একটা পাগলামি কথা আছে। ঠাকুর নিজের ভাষা, আমার নয়। আমার একটা পাগলামি কথা আছে। বলি কি? ঠাকুর বলছেন এটা আমার কথা, তোমরা কিন্তু ধরো না, এটা আমার বোধ, মাই অবজারভেশন, মাই ফিলিং, আই সি, আই ফিল, আই অবজার্ভ এন্ড আই সে। ঠাকুর বলেন এটা আমার অবজারভেশন, তোমরা কিন্তু ধরো না। কি বললেন? ঠাকুর বললেন একটা পৃথিবীর কাছে দিয়ে একটা বিরাট তারকা যাচ্ছিল, পৃথিবীর কাছ দিয়ে, পৃথিবীর দিকে ছুটে আসছিল তারকাটা।
সেই তারকাটার আকর্ষণে পৃথিবীর একটা বিরাট অংশ তার আকর্ষণের উপরে চলে গেল, এবং যে অংশটা চলে গেল পৃথিবীর মধ্যে থেকে সেই অংশটা হলো প্রশান্ত মহাসাগর, আর যে অংশটা তারকাটা উড়িয়ে নিয়ে গেল সেটা হলো চন্দ্র। কথাটা বুঝাতে পারলাম কিনা জানি না, আবার বলি। ঠাকুর বলছেন আমার একটা পাগলামি আছে, পাগলামির কথা আছে, তোমরা আমার কথা ধরো না। আসলে ঠাকুরের কথাটাই ঠিক। ঠাকুর যেটা বলছেন সেটা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। ঠাকুর বলছেন পৃথিবীর কাছ দিয়ে বহু দূর থেকে একটা তারকা আসছিল প্রবল বেগে, সেই তারকার আকর্ষণে পৃথিবীর একটা বিরাট অংশ ছিটকে নিয়ে গেল। যে অংশটা নিয়ে গেল সেটাই হচ্ছে চন্দ্র, আকাশের চাঁদ, চাঁদ মামা বলি, এটা হলো চাঁদ মামা। আর যেই জায়গাটা থেকে নিয়ে গেল, গর্তটা হয়ে গেছে, তো যেই জায়গাটা পৃথিবী থেকে নিয়ে গেছে ছিটকে নিয়ে গেল সেটা হলো প্রশান্ত মহাসাগর। আমি মণিলাল চক্রবর্তী শেষে ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর পৃথিবী থেকে যে নিয়ে গেল এই তারকাটা আকর্ষণ করে এসে একটা বিরাট অংশ, যেটাকে আমরা চাঁদ বলছেন, পৃথিবী থেকে গাছপালা, মানুষ, ঘর বাড়ি সব শুদ্ধ দেখে নিয়ে গেল। ঠাকুর আমাকে ভেঙচি দিয়ে বললেন, তোর কাছে কে বলছিল গাছপালা, জন্তু জানোয়ার, ঘর বাড়ি নিয়ে গেছে? সেই সময় যে অবস্থায় যেমন ছিল সেই অবস্থায় নিয়ে গেছে। আমি চুপ করে গেলাম। আসলে গাছপালা নিয়ে তো তখন নেয়নি, কি অবস্থায় ছিল পৃথিবী কোটি কোটি বছর আগে, সহস্র সহস্র বছর আগে, যেটা আমার ধারণাও নাই। তখন কোথায় মাটি, কোথায় গাছ, কোথায় পালা? ঠাকুর বললেন, ঠাকুর নিজে বলছেন, গাছপালা ইত্যাদি সমেত যে নিয়ে গেল, তোকে কে বললো? তখনকার যে অবস্থায় যেমন ছিল সে অবস্থায় নিয়ে গেছিল। আমি শুনে চুপ করে গেলাম। ঠাকুর বললেন, এটা আমার কথা, কিন্তু এটা তোমরা কিন্তু ধরো না। কিন্তু প্র্যাকটিক্যালি ঠাকুর যা বলেছেন সেটাই ঠিক, এটা এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেননি। ঠাকুর বলেন 1969 মানুষ চন্দ্রে পাড়া দিয়েছেন, কিন্তু ঠাকুর তার বহু আগে থেকে বলেছেন যে চন্দ্রের মধ্যে অনেক বড় বড় গাছ আছে, গাছগুলি সুপারির মতো চিকন। চন্দ্রের পায়ে যদি হাঁটা যায়, যদি এক পা হাঁটি মনে যেন 10 পা চলে যাব। চন্দ্রের মধ্যে জন্তু জানোয়ার আছে। একজনে জিজ্ঞেস হলো গাছের রংগুলি কিরকম? ঠাকুর অনেকটা এরকমই, কিন্তু অনেক লম্বা। জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, ঠাকুর চন্দ্রে কি মানুষ বাস করতে পারে? ঠাকুর উত্তর বলেছেন সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয় তখন আর আমরা জিজ্ঞাসা করিনি কেন সম্ভব নয়, কি ব্যাপার না ব্যাপার ইত্যাদি জিজ্ঞাসা করার বুদ্ধি আমার আসেনি, বা যারা প্রশ্ন করেছেন তারাও সেইভাবে আর বলেননি। তারপরে আরেকটা কথা বলি আপনাদের, এই যে সূর্য দেখছি আমরা, সূর্য আমাদের কাছ থেকে অনেক দূরে, অনেক অনেক দূরে। অনেক দূরে সূর্য আমাদের কাছ থেকে, কিন্তু সূর্যের আলো আমরা পাই। সূর্যকে বলা হয়েছিল, আমি বইতে পড়েছিলাম, এ বল অফ ফায়ার। সূর্যের মধ্যে প্রচন্ড অগ্নি, আগুন আগুন আগুন। ঠাকুর বললেন সূর্যের মধ্যে আগুন আছে, কিন্তু অত আগুন নয়। আগুন বেশি যদি থাকতো সূর্য মেল্টেড হয়ে যেত। সূর্যের মধ্যে হ্যাবিটেবল আগুনও আছে, কিন্তু সূর্যের মধ্যে হ্যাবিটেবল, সেই আগুনে সেখানে মানুষ বাস করে।
সেখানে গাছপালা জন্তু জানোয়ার আছে, বলে মানুষগুলি কেমন? এরকমই, কিন্তু একটু অন্যরকম। বলে তারা কেমন ডেভেলপ? তারা অনেক ডেভেলপ। সে এই আমাদের দেশের মানুষের মতো ঠিক নয়, একটুখানি তফাৎ আছে। ঠাকুর বললেন সূর্য না চাঁদে? চাঁদে না সূর্যে? সূর্যে। চাঁদের মধ্যে বড় বড়, একজনের প্রশ্ন করলেন চাঁদে না সূর্যে, তার উত্তর আমি বলছি, চাঁদের কথাটা আমাদের বললাম, চাঁদের মধ্যে লম্বা লম্বা গাছ আছে, জন্তু জানোয়ার আছে। চাঁদের আলোটা খুব স্নিগ্ধ, সে আলোটা পৃথিবীতে এসে পড়ে। আবার ব্ল্যাক মুন আছে, তার কোনো আলো নাই। সূর্যের আলোটা পৃথিবীতে এসে পড়ে, আর সূর্যের মধ্যে বহু তারকার গ্রহের আলো, অন্যান্য নক্ষত্রাদির আলো এসে পড়ে। ঠাকুর কাছে একজনে বললেন, সূর্যের মধ্যে যদি এত আলো পড়ে তাহলে সূর্য তো ব্যালেন্স রাখতে পারবে না। ঠাকুর তখন বললেন, একটা নক্ষত্র থেকে হয়তো অনেক বেশি আসলো, আর কোন কোন নক্ষত্রে কম আসলো। এই কম বেশি আসে, এর মধ্যে দিয়ে একটা ব্যালেন্স রকম হয়। এবং সূর্য আবার সেগুলি যদি আলোগুলি সূর্যের মধ্যে আসে, সূর্য যে গ্রেট রিফ্লেক্টর, এ কথা আজ আপনি কোথাও শুনেনি, এসেছে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। এবং সূর্য সে তার আলোটাকে রিফ্লেক্ট করে, সেই আলো পৃথিবীতে আসে, জীবন রশ্মি আসে, সূর্যের আলো আসে, পৃথিবী সেটা গ্রহণ করে। বলে ঠাকুর, পৃথিবী যদি এত আলো গ্রহণ করে, এত সূর্যের আলো আসে, কসমিক রে আসে, তবে পৃথিবী ভার হয়ে যাবে। না, ভার হবে না, কারণ পৃথিবীর মধ্যে যে আলোটা আসলো, সে পৃথিবীর মধ্যে, পৃথিবী আবার সেটা ইনলেট করে আবার আউটলেট করে দেয়, পৃথিবী আবার সেটা বের করে দেয়। এইভাবে প্রতি গ্রহে গ্রহে একটা আলো বা রশ্মির যেই দেওয়া নেওয়াই সম্পর্কটা আছে, যার ফলে সবকিছু ব্যালেন্স আছে। এটাকেই বলে, ঠাকুর বলেন, কনজারভেশন অফ এনার্জি। আমি আশ্চর্য হয়ে গেলাম শুনে। সূর্যের মধ্যে থেকে যে আলোটা আসে পৃথিবীতে পড়ে, শুধু পৃথিবীতে নয়, আর অনেক জায়গায় পড়ে। সূর্যের মধ্যে এত আলো কোত্থেকে আসে? সূর্যের মধ্যে থেকে আবার অন্যান্য তারা যারা আছে, তারা আলো বিকিরণ করে। ঠাকুর বললেন, সূর্যটা একটা রিফ্লেক্টরের মতো, সে সূর্য থেকে আলোটা আবার বেরিয়ে আসে, আমাদের পৃথিবীতে আসে। তখন হিসাবুরের এক সায়েন্টিস্ট বললেন, ঠাকুর পৃথিবী আসে, পৃথিবী তো ভার হয়ে যাবে, রাত দিন অনবরত এরকম যদি কসমিক রে আসে, সূর্যের আলো আসে, বিভিন্ন নক্ষত্রের আলো যদি এসে পড়ে, তাহলে তো ভার হয়ে যাবে। ঠাকুর বললেন, ইনলেট করে পৃথিবীর যা লজিমা সেখান থেকে নেয়, নিয়ে আবার আউটলেট করে দেয়, সেটা আবার বের করে দেয়, সেটা অন্যান্য গ্রহ নক্ষত্রের মধ্যে চলে যায়। এই যে ব্যালেন্স রকমটা আছেই। এক দাদা বলছিলেন, অষ্টগ্রহ হচ্ছে ঠাকুর, পৃথিবী তো চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে। ঠাকুর বলছেন, আমার মনে হয় কিছু হবে না, তার কারণ প্রত্যেক বছর কক্ষপথে চলে, একটা নিয়ম মতো চলে। ভেঙে চুরমার হয়ে যেত যদি কক্ষপথ চেঞ্জ করতো, কিন্তু সেটা তো চেঞ্জ করে না। সবকিছু একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে, বিধি আছে। আমার মনে আছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একদিন যেখানে সমাধি আছে, তার পাশে ডাইন পাশে, অর্থাৎ সেন্ট্রালি বিল্ডিং এর পরে ওদিকে যে মাঠটা আছে, যেখানে বিরাট মাঠ, খালি মাঠ আছে, সেখানে একটা চেয়ার নিয়ে বসছিলেন, দাঁড়িয়েছিলেন, কেষ্টদমুখ ইত্যাদি আছেন। ঠাকুর আকাশের দিকে দেখছেন, দেখে বলছেন, ওই দেখেন সপ্তর্ষি, ওই দেখেন কুকুর গ্রেট ডেনের মতো, কাল পুরুষ বলে। ঠাকুর সমস্ত আকাশটার বর্ণনা দিয়ে বলেন, এইটার এই কাজ, এটার এই কাজ, এটার এই কাজ। এইভাবে বিশ্বের জন্য একটা তিনি তুলনা বলে গেলেন। দাদা কি বলবো, আমি সেদিন শুনেছিলাম, আমি বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলাম ঠাকুরের কথা শুনে। তিনি কেমন করে এমন বলতে পারেন? সেই ঠাকুর
সূর্য সম্বন্ধে বলছিলেন, আমি আমার বই নিয়ে খুব একটা হইহল্লা হয়েছিল যখন এই চাঁদে আমাদের যে চাঁদে যে গেল এইবারে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছে, মনিদা আপনি কি লিখেছেন বইতে, সমস্ত লোক এই বই নিয়ে একটা তোলপাড় হয়ে গেছে। বলে যা ঠাকুর কইছে দাদা আমি তাই লিখেছি, এর এক ছিল অধিক অধিক হবে না। তিনি বলেন আমি নিজে দেখি, আই অবজার্ভ, আই সি, আই ফিল। সূর্যেতে মানুষ আছে, জীবজন্তু জানোয়ার আছে, এই কথা ঠাকুর নিজে বলেছেন। সূর্যের মধ্যে বিরাট গহ্বর আছে, কেইভ আছে। সূর্যেতে অত আগুন নেই, সূর্যের মধ্যে যে আগুন আছে হ্যাবিটেবল, অর্থাৎ বাসযোগ্য, সেখানে মানুষ বাস করে। সে মানুষ, তাদের বুদ্ধি অনেক বেশি আবার অনেক কম, দুই রকমই আছে, ইত্যাদি ইত্যাদি কথা ঠাকুর বললেন। পৃথিবীর সৃষ্টি কেমন করে হলো বিজ্ঞানরা বলছে, সেই কথা আমি একটুখানি বললাম আগেই, যে পৃথিবীটা কেমন করে সৃষ্টি হলো। আসল কথা হচ্ছে বেদে যে কথাটা আছে ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। উইল পাওয়ারটা কোত্থেকে কেমন করে আসছে, সেটা একদিন কথা ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো যে উইল পাওয়ারটা কি, কেমন করে তিনি সৃষ্টি করলেন। তখন ঠাকুর একটা কথা বলেছিলেন, দি প্রাইম অ্যালোন হি নোজ ইট, দি প্রাইম অ্যালোন হি নোজ ইট, আর কেউ এটা জানে না। আমি ভাবি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সূর্য সম্বন্ধে, চন্দ্র সম্বন্ধে, রিলেটিভিটি থিওরি এইসব নিয়ে যা বললেন, সে মানে অপূর্ব অপূর্ব, কি বলবো, শুনি নাই কোনোদিন। হয়তো এটা বেরোবে ঠিকই। আমাকে এক দাদা বলছিলেন যে ঠাকুর যে এইসব কথা বলছে এগুলি কাউকে বলবেন না, পরে বের করে দেবেন, পৃথিবীর লোক অবাক হয়ে যাবে। সূর্য সম্বন্ধে ঠাকুর বললেন যে এই যে সূর্যতে এত আলো নাই, সূর্যের মধ্যে গহ্বর আছে অনেক। এই যে এইসব কথাগুলি বললেন, সেগুলি বিজ্ঞান এখনো বের করতে পারেনি। কথায় কথায় নালিকার যে আছে, নালিকারের কথা উঠলো, ঠাকুর বললেন নালিকার কোন দেশের লোক? তখন একজন উত্তরে বললেন ঠাকুর হচ্ছে নালিকার হচ্ছেন মহারাষ্ট্রের লোক। তিনি আইনস্টাইন থিওরিকে আরো একটু ডেভেলপ করেছিলেন, বড় বিজ্ঞানী, বড় সায়েন্টিস্ট। আমার মনে হয় ঠাকুরের মতো বড় বিজ্ঞানী আমরা যদি ঠিক মতো, ঠাকুর এই যে পথিজ্ঞ অনেক কিছু আর্টিকেল লেখে, শ্রদ্ধাস্পদ পথিজ্ঞদা অনেক প্রবন্ধ লেখেন, আনন্দবাজার পত্রিকাতে বের হয়, পড়ি। আমার মনে হয় প্রতিজ্ঞটা যদি বিজ্ঞান বিভূতি বইটা পড়তেন, ঠাকুরের বিজ্ঞান সম্বন্ধে যা যা সেগুলো যদি পড়তেন, প্রতিজ্ঞদা অনেকখানি পথ পেতেন, সন্ধান পেতেন। কেননা ঠাকুরের কথা অভ্রান্ত, ঠাকুরের মধ্যে সন্দেহের কোনো কথা নাই ঠাকুরের মধ্যে। কেননা এটা আমার বিশ্বাস, ঠাকুরই স্রষ্টা, ঠাকুরই সবকিছু নিয়ন্তা। একজনে প্রশ্ন করলেন, ঠাকুর আপনারা তো পৃথিবীতে মাঝে মাঝে আসেন, যখন পৃথিবীর দুর্দশা হয়, ধর্মের গ্লানি হয়, অন্যান্য গ্রহের মধ্যে কি ঠাকুর আপনি কি যান সেখানে? ভগবানকে সেখানে যেতে পারে ভিন্ন গ্রহে? ভিন্ন গ্রহে কি ভগবান যেতে পারে? অনেক গ্রহ তো আছে। ঠাকুর সে কথা উত্তরে বললেন, সত্তার সঙ্গতি যদি যেখানে যেখানে আছে সেখানে সেখানে তিনি যান। ভার্বেটিভ কথা মনে রাখবেন, সত্তার সঙ্গতি যেখানে যেখানে আছে ভগবান সেখানে সেখানে যান। আমি কি বলবো আপনাদের দাদা, আমি ভাবি এই যে মানুষটা, এই যে দেবতারা, তাকে কি বললো? মানুষ বললেও কম বলা হয়, দেবতা বললেও কম বলা হয়।
তিনি যে কি মহান, তিনি যে কি সর্বব্যাপী আছেন, সে আমি কল্পনা করতে পারি না, আমাদের মাথায় নেয় না। সেজন্য ঠাকুর বললেন, তুমি আমার প্রতি শুধু অনুরক্ত হও, শুধু তুমি আমাকে তোমার 16 আনা দিয়ে ভালোবাসো, আমার সাথে তুমি ইনটিউন থাকো, আমার মাধ্যমে তুমি জগৎটাকে উপভোগ করো। দেখো দেবীপ্রসাদ মুখার্জিদা, যিনি ঠাকুর একটা ভক্ত লোক, পণ্ডিত লোক, তিনি ঠাকুর কাছে বলেছিলেন, ঠাকুর এই বিশ্বের মধ্যে আমার থাকাটা কি না থাকাটার কোনো মূল্য নাই, আমি তো ধুলিকণার চেয়ে অনেক অনেক ছোট, এই সৃষ্টি কেন হলো, আমাকে কেন সৃষ্টি করলো? তখন ঠাকুর বলছেন, সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে লীলা, লীলা আলিঙ্গন গ্রহণ, সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আনন্দ, আনন্দ লীলা আলিঙ্গন এবং গ্রহণ, উপভোগ করা, উপভোগ করা। এই বৈচিত্র্যকে তুমি উপভোগ করো, গাছ লতা পাতা, খাদ্য খানা, স্ত্রী পুরুষ, সুন্দর অসুন্দর, ভালো মন্দ কত কিছু আছে, এগুলোকে তুমি, এই বৈচিত্র্যকে তুমি উপভোগ করো। এই জন্য সৃষ্টি, তুমি তার মধ্যে ছিলে, তোমার মধ্যে তিনি ছিলেন না। ঠাকুর দেবীদাকে বললেন, তোমার মধ্যে তিনি ছিলেন না, তুমি তিনির মধ্যে ছিলে, তুমি তার মধ্যে ছিলে। বলে আমার কি দরকার ঠাকুর এই সৃষ্টির মধ্যে থাকা না থাকা, আমি থাকলেও বা কি না থাকলেও বা কি। তখন ঠাকুর বলছেন, তুমি ছিলে আনন্দ করার জন্য, উপভোগ করার জন্য লীলা। এই সৃষ্টির মূলেই হচ্ছে লীলা, সৃষ্টির মূলে হচ্ছে উইল ফোর্স, সৃষ্টির মূলেই হচ্ছে আনন্দ, আনন্দ। সেই জন্য বলে আনন্দং ব্রহ্মং, আনন্দং ব্রহ্মম। এই যে কত কথা মনে পড়ে বইয়ের মধ্যে, আরো অনেক কথা আছে, কি বলবো আপনাদের, আরো অনেক কথা আছে যেগুলি আমার ঠাকুর বললেন এক গ্রহ থেকে আরেক গ্রহ যাওয়া যায়। বলে কেমন করে? চাঁদের যে আলো সেগুলো আসে সূর্য রশ্মির ভিতর দিয়ে, ইনেট অ্যাডজাস্টমেন্ট, আভ্যন্তরীণ সামঞ্জস্য করে। আমার মনে হয় চাঁদেও লিভিং বিইং আছে, মানুষ না কিন্তু, লিভিং বিইং মানে জন্তু জানোয়ার ইত্যাদি। তবে সেই আবহাওয়া পরিবেশ যেমনতর থাকার দরকার তেমনতর আছে। সেখানে হাঁটতে গেলে স্প্রিং এর মতো অনেক দূর চলে যাওয়া যায়। প্রতি পদক্ষেপে আলোর ভেলোসিটি ধরে যদি যাওয়া যায় তবে সব প্ল্যানেটে যাওয়া যায়। আলোর যে ভেলোসিটি আছে 1,86,000 মাইল পার সেকেন্ডে বলে, সে আলোর ভেলোসিটি ধরে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়া যায়। এবং ঠাকুর এই কথাও বলছেন, রাশিয়া এখন ওই রকম বলছে। সেদিন কাগজে এরকম বের হয়েছিল, আমাকে পড়ে শোনালো। ঠাকুর নিজে বললেন এক গ্রহ থেকে আরেক গ্রহ চলে যাওয়া যায়। কেমন করে? লাইটের যে ভেলোসিটি, সেই লাইটের ভেলোসিটি করে সেইভাবে চলে যাওয়া যায়। বাবা মাথায় আর আসে না দাদা, এগুলি কি বলবো আপনাদের, অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা ঠাকুরের। পৃথিবীতে সৃষ্টি হইলো, এই যে প্রশান্ত মহাসাগরটা হইলো, একটা তারা আসলো, একটা জিনিস খাবলাই যেন নিয়ে গেলে ওই চাঁদ, সেটা হলো চাঁদ, যে জিনিসটা নিয়ে উড়ে গেল তারকাটা। আবার সাথে নিয়ে কিন্তু যায়নি, ওখানে ওখানে রেখে গেছে অনেক দূরে, যেটা আমরা দেখতে পাই, আমরা বলি চাঁদ মামা। ইটস কাম ফ্রম পৃথিবী থেকে ওইটা সৃষ্টি। সেই তারকাটা আসার জন্য, আর যেই জায়গাটা গর্ত হলো সেটাকে বলে প্রশান্ত মহাসাগর। এটা আমি একটু আগেই বললাম আপনাদের। ঠাকুর বলছেন এইটা আমার পাগলামি কথা, তোমরা কিন্তু ধরো না। আরে বাবা ওইটাই তো ধরবো, আপনি যেটা বললেন সেটাই তো আসল কথা। বিজ্ঞান এখন এর ধারে কাছেও যায়নি।
ঠাকুর বললেন আমার বিজ্ঞান বিভূতির বইয়ের মধ্যে আমি ক্লুগুলি শুধু দিয়ে গেছি, ওগুলি যদি তোমরা অ্যানালাইজ করো ভলিউমস আফটার ভলিউমস হয়ে যাবে। দয়াল আমার, ঠাকুর আমার, কি কাণ্ডটাতে তিনি করছেন আর কি যে না করছেন সেটা তিনিই জানেন। ঠাকুর বলছিলেন আমাকে, মাটি মাটি শুদ্ধ যে নিয়ে গেল তোকে কে বললো? তখন যেমন অবস্থায় ছিল পৃথিবী তেমন ভাবে নিয়ে গেছে। তখন তো মাটি বাড়ি টাড়ি কিচ্ছু ছিল না। মাটি বাড়ি আর কতদিন হইলো? কত সহস্র সহস্র কোটি কোটি বছর লাগেছে এই ফর্মে আসতে। যে অবস্থায় পৃথিবীর অংশটাকে ছুঁড়ে নিয়ে গেল, তখন কিন্তু ঘর মাটি বাড়ি টাড়ি কিচ্ছু ছিল না। কি আমার দুঃখের বিষয়, আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম তখন কি ছিল, এটা কিন্তু জিজ্ঞাসা করতে আর খেয়াল নাই, আর বুদ্ধিও নাই। বোকা তো আমি, 1 নম্বর বোকা, সেই বুদ্ধিও নাই। তখন হয়তো ঠাকুর বলে দিতেন যে বাষ্প ছিল, অমুক ছিল, তমুক ছিল। ঠাকুর বললেন যে গ্যালাক্সি যে আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত রে গুলো বিভিন্ন তারকা থেকে রেট এগুলি গ্যালাক্সির মধ্যে যা টকবক 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 করে গ্যালাক্সি গুলি ফুটছে, অনবরত ফুটছে। ফুটতে ফুটতে একটা ব্রহ্মজনী দিয়ে বের করে দিল, একটা বিরাট তারকা বেরিয়ে গেল সেই গ্যালাক্সি থেকে। এটা হলো ব্রহ্মজনী। সেই জনি থেকে বেরিয়ে, সেই গ্যালাক্সির জনি থেকে বেরিয়ে বলে গ্যালাক্সির আবার জনি কোথায়? ঠাকুর সেটা নাম দিয়েছেন ব্রহ্মজনী। সেই গ্যালাক্সি থেকে ওখানে বলছে অনবরত টকবক টকবক করছে, সেখানে অনবরত রশ্মিগুলি গিয়ে পড়ছে সেই গ্যালাক্সির মধ্যে, টকবক 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 করছে সেখানে। সেই টকবক টকবক করার দরুন যখন প্রয়োজন হচ্ছে হুড়ু 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 করে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে আবার একটা গ্যালাক্সি, এরকম শত শত কোটি কোটি গ্যালাক্সি আছে। আইনস্টাইন তাকে বলছে, এক দাদা বলছেন, আইনস্টাইন বলছেন এক্সপ্যান্ডিং ইউনিভার্স। সেই কথার উত্তরে ঠাকুর বলেছিলেন তিনি যেমন বুঝেছেন তেমন বলেছেন, তিনি যেমন বুঝেছেন তেমন বলেছেন। আইনস্টাইনের কথাটাকে তিনি করেননি, রিফিউট করেননি, অস্বীকার করেননি, শুধু বলে গেলেন তিনি যেমন বুঝে তেমন। কিন্তু ঠাকুর বলছেন এরম করে ব্রহ্মজনী দিয়ে আর একটা গ্যালাক্সি বেরিয়ে গেল, আর একটা গ্রহ বেরিয়ে গেল, আর একটা নক্ষত্র বেরিয়ে গেল। এইভাবে সৃষ্টি অনবরত চলছে চলছে চলছে। ঠাকুর তারপর নিজেই বলেন কাণ্ড বড় গুরুতর, কাণ্ড বড় জবর। কোন দিকে নাই আমার ঠাকুর? সেই ঠাকুরকে আমরা আমাদের ঘরে যতদিন রাখতে পারেছি ততদিন ছিল। তিনি বললেন আমাকে বিরক্ত করে 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 তোমরা মেরে ফেলো, তোমাদের পাপ টাপ ইত্যাদি নিজে নিতে আমি নিজে সর্বস্ব আমি হারালাম, আমি চলে গেলাম। পুরুষোত্তমরা চলে যায়, কিন্তু পুরুষোত্তমের জন্য, তাকে সুস্থ রাখা স্বচ্ছ রাখার জন্য যে স্বার্থ বিসর্জন দিয়ে পুরুষোত্তমের স্বার্থবান হয়ে আমরা চলি না, যার ফলে তাদের বড় কষ্ট, তাদের বড় দুঃখ, এই তাদের বেদনা, এই তাদের দুঃখ। মানুষকে তিনি বড় ভালোবাসেন, মানুষকে তিনি বড় ভালোবাসেন। তিনি মানুষের নিজস্ব উইল পাওয়ার দিয়ে দিয়েছেন। তিনি তারপর জোর খাটান না, তিনি জোর খাটান না পারতপক্ষে। মানুষের ফ্রি উইল আছে। ঠাকুরকে কাটতে যাচ্ছে, মারতে যাচ্ছে, মানুষের ফ্রি উইল, মারতে যাচ্ছে, এমনও ঘটনা আছে। কত কথা আছে, যীশু খ্রিস্ট তো মেরেই ফেললাম আমরা। এনিহাউ আমি ওইসবের মধ্যে যাচ্ছি না। এইটুকুই শুধু আজকে আপনাদের সাথে বলছি যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষকে যে কিভাবে কত কথা বলে গেছেন তার সীমা সংখ্যা নাই। ঠাকুর যখন এসব বলেছেন 1969-এর অনেক আগে পাবনাতেও বলেছিলেন, দেওঘরেও বলেছিলেন। তখনও মানুষ চাঁদে যায় নাই। মানুষ চাঁদে গেল 1969-এ প্রথমে,
কিন্তু তার আগে থেকেই ঠাকুর এসব বলেছেন। এগুলি রিসার্চ করার জিনিস। ঠাকুর বলেন ওগুলি তোমরা রিসার্চ করে ডক্টরেট যা কিছু হও তার জিনিসগুলি নিয়ে। আমি বললাম আইনস্টাইন তো বড়, তাহলে সাধু বড় সায়েন্টিস্ট, তিনি তো ভগবানের চেয়েও এখানে বড়। তা কেমনে? ম্যাগনেটিক পার্সোনালিটি আছে তার, সেই ম্যাগনেটিক পার্সোনালিটিটা একটুখানি ছোঁয়া নিয়ে আইনস্টাইন যা করে গেলেন সেটা নিয়ে তোমরা কত কচকচানি করো। আর পুরুষোত্তম বা যারা তারা নিজের অবজারভেশন দিয়ে যা বলে গেছে সেগুলি তোমরা বের করতে চেষ্টা করছো। সেগুলি তোমার বেদ পুরাণে ইত্যাদিতে আছে, তোমাদের দেশ থেকে সেগুলি নিয়ে গেছে আর তোমরা তাদের পিছনে পিছনে দৌড়েছো, তোমরা নিজেরা কিছু করনি। সেই পরম দয়াল, সেই পরম পিতা, আমাদের গুরুদেব, আমাদের আদর্শ, আমাদের আমাদের অন্তিম গন্তব্য হচ্ছেন তিনি। অন্তিম গন্তব্য হচ্ছে তাকে মনে প্রাণে, পুরুষ অনামী যায় সমানই, মনে প্রাণে তার সাথে একান্ত হওয়া। মৃত্যু সময় মানুষ যদি তার সাথে একান্ত হয় তখন দেখেন তিনি নিয়ে যাচ্ছেন। প্রফুল্ল দাস দাকে বলেছিলেন তুই যখন চলে যাবি আমি আবার তোকে নিয়ে আসবো সাথে করে। তার মানেটা কি? প্রফুল্ল দার এত মনপ্রাণ ঠাকুরেতে সন্নিবেশিত ছিল যে কোথায় প্রফুল্ল দা রাখবেন, কি রাখবেন না রাখবেন ঠাকুর আগে থেকে ঠিক করে রাখেন। ঠাকুর বলছিলেন একদিন প্যারি রেখে 500 বছর পরে কাকে কোথায় রাখবো তা আমি এখন থেকে ঠিক করে রাখছি। এগুলি গাঁজাখড়ি গল্প বলে হবে, এগুলি আমি বেশি বলতে চাই না। কিন্তু তার এই বিশ্ব প্রতিভা, তার যে প্রতিভাটাতে কত অনন্ত, কত বিরাট, কত বিশাল, কত প্রেমময়, কত দরদি, কত দয়ালু, কত তিনি ব্যথার ব্যথী, ব্যথাহারি, পরম প্রেমময় ইত্যাদি যত বিশেষণেই করি না কেন, দয়াল, প্রেমময় ইত্যাদি, দুঃখহারি, ব্যথাহারি ইত্যাদি, তিনি সহযোগী, বন্ধু, কান্তা ইত্যাদি যত যাই বলি কেন না কেন, বলে কখনো ফুরানো যায় না। ফুরাবে না তুমি, ফুরাবো না আমি। সেই পরম পুরুষ দ্বারা আমাদের সঙ্গী, আমাদের পরম পাথেয়, পরম সম্বল। আপনারা সেই পরম পিতাকে নিয়ে, আমরা সেই পরম পিতাকে নিয়ে আরো জীবন পথে চলবো, আরো চলবো। তার নিশানা, তার পাথর তিনি আমাদের দিয়ে গেছেন, বলে গেছেন, কিছু বাদ রাখেননি তিনি। আমরা সেগুলি যতখানি পর্যবসিত করব আমরা ততখানি হয়ে উঠব, এইটুকুই প্রার্থনা করি, এইটুকুই বলি। এবং যারা এগুলি আমাদের করে দেখাবেন, তার বংশধররা হোক বা অন্য যে কোনো লোকই হোক, এই আকুলতা আপ্রাণেতে যারা চলবেন তারাই হবেন আমাদের একটা দিশারির মতো, আলোর মতো। তারা আমাদের আলো দেখাবেন। ইষ্টপ্রাণ যারা, ঠাকুরগত প্রাণ যারা, ঠাকুরময় হয়ে যারা আছেন, তারা আমাদের পথ দেখান। বিকজ তারা অভ্রান্ত হয়ে উঠবেন ঠাকুর সাথে ইনটিউন থাকার দরুন। পরম পিতা আপনাদের মঙ্গল করুন, এই বলেই আজকে শেষ করছি। জয় গুরু, জয় গুরু, রাধা স্বামী, রাধা স্বামী। আমি যাব। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। প্রণাম জানাই দাদা, প্রণাম নেবেন আমার। জয় গুরু। সেই সৃষ্টির কথা, চন্দ্র, সূর্য, পৃথিবী, কত কথা মনে পড়ে। সাক্ষাৎ দর্শনের ঘটনা, আজ 15তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে। BA, BSc, MA, LLB। দাদার 95 বছর অতিক্রান্ত। শ্রী ঠাকুরের অনুলেখক, 1949 সাল থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ ব্যক্তিত্ব। আমরা সেসব ঘটনা, সেসব কথা, বাস্তব কথা, যেসব ঘটনা ঘটেছে সেসব শুনলাম, সমৃদ্ধ হলাম। মনে হচ্ছিল সেই সময় চলে গেছিলাম আমরা অল্প সময়ের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘায়ু হোক এই প্রার্থনা করি আমি শ্রী ঠাকুরের আতুল চরণে। আমাদের
কনক্লুডিং স্পিচে রয়েছেন রেসপেক্টেড শ্রীযুত ফণীধর নাথ দাদা, ঠাকুরের সভাপতি, কীর্তিক দেবতা, গুয়াহাটি, আসাম থেকে। দাদা, আজকে যে আলোচনা শুনলাম আমরা, দাদার মঙ্গল কামনা করবেন এবং সকলের মঙ্গল কামনা করবেন। তো আমি শ্রদ্ধেয় ফণীধর নাথ দাদাকে আহ্বান করছি। জয় গুরু দাদা। ফণীধর নাথ দাদা, জয় গুরু। জয়গুরু দাদা, নেটে তো কাম দিয়া নাই। ঠিক আছে, হয় গম পাইছো, মই বহুত নেটৰ সমস্যা হৈ আছে, মই সেইটো গম পাইছো দাদা। ঠিক আছে, একো অসুবিধা নাই। আপনি আজকে যে এই যে আলোচনা করলেন আমাদের রেসপেক্টেড মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কীর্তিক দেবতা, দেওঘর ঠাকুরবাড়ি থেকে, দাদার মঙ্গল কামনা করার জন্য, ওনাকে প্রেরণা দেওয়ার জন্য। তো আপনার 5 মিনিট সময় আছে এখন আমাদের হাতে, একটু বলুন দাদা, এবং সবার মঙ্গল কামনা করার জন্য আমি আপনাকে আহ্বান করছি। জয় গুরু। পরে ধ্বনি দিবেন। জয়গুরু দাদা, জয় গুরু। আজকের এই নবদ্বীপ প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত সকল দাদা এবং মায়েরাকে আমার আনন্দিত জয়গুরু। আজকের এই প্রাতকালীন সৎসঙ্গে শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদা, ওনার যেরকম ইষ্ট প্রসঙ্গ করলেন, তা আমি মন্ত্রমুগ্ধ হই শুনছিলাম। যা কিছু শুনলাম, আমি শেষের পর্যায়ে অল্প কথা শুনলাম। এই যে আইনস্টাইনের কথা বললেন প্রফুল্লদা, পিয়ারিদা, তে কত কথা মনে পড়ে ঠাকুরের যে বাস্তব জীবনের কথা। শুনলে সকলের অন্তরে এক অপূর্ব ভাব আমার কাছে আসি যায় যে মণিলাল চক্রবর্তীদা খুব বলিষ্ঠ এবং মিষ্টি ভাষা দিয়ে এই যে ঠাকুরের অমৃত কথা বললেন, তে আমি দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরম পিতার আতুল চরণে শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তীদার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরিয়ালের প্রত্যেকের জন্য আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাচ্ছি। ওনার সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। পরম পিতার আতুল চরণে সবাইরে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আজকের এই সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত সকল দাদা এবং মায়েরার পরম পিতার আতুল চরণে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আজকে আমি এই যে শ্রদ্ধেয় মৃদুল ভৌমিকদা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনা করছেন। আমাকেও আমি গান গাতে পারলাম না, খুবই নেটের প্রবলেম। যা হোক, আমি এই অল্প সময় আপনাদের কাছে উপস্থিত থাকি দু একটা কথা বলার জন্য এই মৃদুলদা আমাকে সুবিধা দিয়েছেন। আমি মৃদুলদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরম পিতার শ্রীচরণে ওনার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরিয়ালের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ভৌমিকদা, জয়গুরু। দাদা, জয় গুরু। জয় গুরু দাদা। নিডিম হাই দাদা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা কি জয়। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বরমা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়।
পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি, জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি, জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, জয় তৎসঙ্গ কি, জয় তৎসঙ্গ কি, জয় তৎসঙ্গ কি। জয় বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্যপিতৃং, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে হংকৃষ্টি দেবতাম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয় জয় গুরু। খুব সুন্দর করে আমাদের ধ্বনি প্রতিধ্বনি পরিবেশন করলেন ঠাকুর সভাপতি কৃতি